আমি আমার ভাইয়ের বন্ধু যাকে এককালে রিজেক্ট করছিলাম, সে এখন বাংলাদেশের ১ নাম্বারের সেনাবাহিনী। ওর নাম মেজবা ইফতেখার। এই নামটা আমাকে খুব ভাবাচ্ছে আজ। ওনাকে আমার ভাইয়া দাওয়াত দিছে, তাই আমাদের বাসায় আসছে আজ। আমি নিজের রুমে লুকিয়ে আছি কলি। ওনার সামনে যেয়ে দাঁড়াবো কিভাবে? ওই মুখটা তো আজ আমার নেই। ৫ বছর আগে আমি ওনাকে অপমান করেছিলাম। শুধু অপমান নয়, প্রচণ্ড অপমান, যা ওনার মতো আত্মসম্মান লোকও সেদিন আমার অপমানটা সহ্য করে নিস। উনি আমাকে বলেছিলেন, প্লিজ আকসা, এটা পাবলিক ফেস, একটু চুপ করো। কিন্তু আমি সেদিন চুপ করিনি, আরো বেশি ওনাকে বকা দিস। দেখো মানুষ কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে, আমি যে বড্ড অপমান বোধ করছি, প্লিজ থামো তুমি একটু। অথচ কেউ আমাকে ফিন্স করে কথা বলারও সাহস পায় না। আমি যে এলাকার একটা ভদ্র ছেলে, সবার কাছে পরিচিত। সবাই আমাকে বকাটে ভাবতেছে। দেখো আমি কিন্তু বকাটের মতো এমন ভাবে কিছুই করিনি। আমি সুন্দরভাবে তোমাকে আমার মনের কথাগুলা বলছি, তুমি সুন্দরভাবে বলতে পারতে, এরকম চেঁচামেচি করে নয়। ভালোবাসার কথা বলা কি অপরাধ? তাহলে ঠিক আছে, আমি তোমাকে এই প্রথম আর শেষবার বলছি, আর কখনো আমি তোমার সামনেও আসবো না। এত কিছু বলার পরও আমি সেদিন চুপ করিনি, আরো জোরে জোরে চেঁচামেচি করেছি, ওনাকে সবার সামনে অপমান করেছি। এত কিছুর পরও উনি আমাকে থামাতে পারেনি। আমি তো রীতিমতো লোকজন জমা করে ফেলছি। সবাই বলতেছে যে এই ছেলেকে তো এতদিন ভালো ভাবতাম, অথচ এই ছেলে রাস্তাঘাটে মেয়েদেরকে বকাটের মতো ডিস্টার্ব করে। সেদিন আমার জন্য ওনাকে মিথ্যা অপবাদ সহ্য করতে হয়েছিল। আমি খুব ছোট ছিলাম, 14-15 বছরের ছিলাম। সবকিছু আমি খেলনা ভেবে নিতাম, তাই তো ওনার প্রপোজালটাও আমি খেলনা ভেবে নিয়েছি। ওনাকে এত অপমান করেছি, মজা করেই নিলাম। আমি বিষয়টাকে এতটা গুরুত্ব দেইনি। আমি বড় হওয়ার সাথে সাথে আমি বুঝেছি আসলে উনি এত অপমান করার মতো কিছু উনি বলেনি। উনি একদম ঠান্ডাভাবে আমাকে বুঝাইছিল, কিন্তু আমি ওনাকে সবার সামনে অপমান করে দিস। আমি খুব অনুতপ্ত বোধ করতেছি। উনি এর আগে কখনো আমাদের বাসা আসেনি, এই প্রথম আমাদের বাসা এসেছে। তবে ভাইয়ার কাছে শুনেছি রাজশাহী ছেড়েছে উনি চাকরির জন্য, কিন্তু কি চাকরির জন্য সেটা আমি জানতাম না। এখন স্বচক্ষে দেখে নিলাম ওনার চাকরি। আমি কি করব কলি? বাইরে যে আমার ডাক পড়েছে, আমার কি যাওয়া উচিত হবে ওনার সামনে? ভাইয়া আমাকে আকসা আকসা করে ডাকতেস। কলি একটু ঠান্ডা মাথায় বলল, বাইরে যা আকসা, একদিন না একদিন তো তোর ওর সামনে পড়তেই হবে। আজ না হলে পড়লি, বাইরে যা ঠান্ডা মাথায়। যে দেখ কি হয়, স্বাভাবিকভাবে কথা বলবি। দেখ না উনি কি বলতে চাইতেস। পারলে ওনার থেকে ক্ষমা চেয়ে নিস। আমি এটা বলে বললাম যে আচ্ছা ঠিক আছে। এর মধ্যে ভাইয়া আবারও ডাক দিছে, তারপর আমি বাইরে গেলাম। হতে পারে উনি সব ভুলে গেছে। তুই ভালোভাবে যা, যে ওনার সাথে কথা বল, কি সাক্ষাৎ করলে ওইটা আবার আমাকে ফোন দিয়ে জানাবি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। আকসা জর্জেট ওড়নাটা ফেলাই গাড় থেকে সুতি একটা ওড়না ভালোভাবে নিয়ে গায়ে জড়িয়ে নিল, গিয়ে নিচে গেল। আকসার রুম থেকে সোজা ডাইনিং রুম দেখা যায়। আকসা ওইখানে সামনে গেল, সবাই ডেজার্ট আইটেম খাচ্ছে। আকসা আজকে দুপুরে খেতেও বের হয়নি, কোনো রকম মাকে দিয়ে রুমে এনে নিয়েছে খানাটা। আকসা রুম থেকে উকি দিয়ে দেখলো তার বড় ভাইয়ের পাশেই মেজবা বসে আছে। পাশে ওর বড় ভাই মেজবাকে কি যেন একটা কথা বলতেছে। এটা শুনে মেজবা মুচকি হাসি দিচ্ছে। ওর হাসি দেখে আকসা আবার কিছুটা ভরসা পেল। ড্রয়িং রুমে প্রবেশ করলো। ওর ভাই ওকে দেখে বলল, রে কি হলো আকসা, কোথায় ছিলে এতক্ষণ? ডাকছি যে। বলল, ভাইয়া আমি একটু ঘুমাই গেছিলাম। মেজবাকে বুঝতে দেওয়া যাবে না যে তার আশাতে ও একটু অসুস্থ বোধ করতেছে, জন্য সে বাইরে আসেনি। আফসার বড় ভাই আফসাকে উদ্দেশ্য করে বলল, এই যে আফসা, আমাদের সেই মেজবান, চিনতে পারছিস ওকে? চোখলা এখন কত বড় হয়ে গেছে। উনি এখন আর আমাদের ওই সিক্রেট লাভার নেই। ভাই মেজবাকে বলল, মেজবা ওকে তোর মনে আছে? মেজবা এবার মাথা তুলে চোখে চোখ পড়লো আমার আর মেজবা। আফসা সালাম দিল, আসসালামু আলাইকুম। মেজবা মুচকি হেসে সালামের উত্তর নিল, ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট মেয়েটা দেখে আজ বড় হয়ে গেছে। ভালো আছো? এটা দেখে আকসা একটু অবাক হলো, তারপর অবাকটা সরিয়ে হাসি মুখে জবাব দিল, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। আফসা কেন জানি না একটু অবাক হলো যে সে এতটা ভালো ব্যবহারও আশা করেনি। সে ভেবেছিল সে কথা বলবে না, যদিও কথা বলে তাহলে একটু রাগি রাগি ভাবে কথা বলবে, কিন্তু এখন তো দেখতেছি পুরা উল্টা ঘটনা। উনি তো খুব ভালোভাবেই কথা বলতেছে আমার সাথে। আফসা মনে মনে খুব খুশি হলো যে যাক বাবা, পুরনো সব কথা লোকটা ভুলে গেছে, তাহলে তো ভালোই হয়েছে। আফসার ভাইয়া বলে, কি রে দাঁড়ায় আছিস কেন, বস। তারপরে ভাইয়ের কথায় আফসা বসলো। বসে একটা আইসক্রিমের বক্স হাতে নিল, কাপটা।
খাবার ফাঁকে ফাঁকে মেজবাকে দেখতেছে, কিন্তু মেজবার কোনো হেলদোল নাই। সে এমন ভাবে বসে আছে যে তার পাশে কে আছে না না আছে তার এটার দিকে মনোযোগও নেই। সে নিজের মতো করে খাচ্ছে। মেজবার ভাই বলল, তুই জানিস তোকে কত মিস করেছি। সেই যে 5 বছর আগে তুই চট্টগ্রামে জবের জন্য গেলি, আর তো আসলি না। যাও আসলি, তোকে অনেকবার বললাম আমাদের বাসা আসতি, তুই আসুস নাই। ফোনে কথা বললে কি মন ভরে? আমি তো সবার কাছে অভিযোগ করি যে আমার বাচ্চাকালের বন্ধু আমাকে ভুলে গেছে। ইফাজ একটু মুচকি হাসলো, হেসে বলল, আমি জবের কারণে একটু ব্যস্ত ছিলাম। তুই তো জানিস না আমাদের জবটা কেমন। তোকে কতবার করে বললাম আমাদের বাসায় আসতে, তুই আসিস নাই। তোকে ইনভাইট করলাম কতবার, তুই আসিস নাই। অবশেষে আজকে তুই আসলি। 5 বছর কি কম কথা? আগে তো কত আসতে আমাদের বাসায়। আগের সময় আর এখনকার সময় অনেক পার্থক্য। মেজবার এই কথাটা আকসার কানে কেন জানি না একটু অন্যরকম লাগলো, গভীর লাগলো। ও আবার খানা থামিয়ে মেজবার দিকে তাকালে মেজবাকে দেখলো যে ওর দিকে গম্ভীর ভাবে কেমন জানি তাকিয়ে আছে। ও চোখটা সরিয়ে নিল সাথে সাথে। মেজবা ওর থেকে চোখ সরিয়ে নিয়ে ওর ভাইয়ের সাথে আড্ডা দেওয়া শুরু করলো। এমন টাইমে আন্টি ওনাকে নবাবী সেমাই দিল। উনি এমন টাইম বললো যে আমি তো মিষ্টি জাতীয় জিনিস খাই না। ফলে ভাইয়া বললো যে আম্মু তুমি তো জানো ও আগের থেকে মিষ্টি জাতীয় জিনিস খায় না, আর এখন তো মোটেও খাবে না। যে ফিগার বানাইছে এই ফিগারের জন্য তো ও কখনোই মিষ্টি জাতীয় জিনিস খাবে না। মেজবা টেবিলের উপর থেকে মোবাইলটা নিয়ে পকেটে রাখলো, রেখে দাঁড়িয়ে গেল। বলল, আন্টি আজ আমি উঠি, অনেক দেরি হয়ে গেছে। তাহলে এটাই কথা রইলো, আপনারা শুক্রবারে আমাদের বাসায় যাবেন। আন্টি আচ্ছা বলল। ইরফান একটু বলল যে তুই তো আছিস সেখানে, আরো 15-20 দিন, আমরা একদিনে যাব। বললো যে কোনো কথা শুনতে চাই না, শুক্রবারেই তোরা যাবি আমাদের বাসায়। মাকে আমি বলে রেখেছি, উনি সব আইটেম রেডি করবে, তোরা শুক্রবারেই যাবি। তুই না আসলেও চলবে, আন্টি গেলেই হবে। এটা বলে আমি একটা থাপ্পড় লাগিয়ে দিল। ও হাসি দিয়েছে, বললো আচ্ছা ঠিক আছে যাব। আচ্ছা এখন আমি উঠি। এটা বলে উঠতে গেলে আমার হাতটা ধরে বলল, আজকে একটু সময় থাক। অনেক দিন পরে তো আসলে, আগের মতো তো তেমন একটা সময় কাটানো হয় না, আজকে থাক অনেকক্ষণ। সরি রে, আজকে সময় নেই, ছোট মনিদের বাসায় যেতেই হবে, না হলে উনি রাগ করবে। সময় দেখি তাড়াতাড়ি করে নিল। সকালে যাওয়ার কথা ছিল, এখন তো বিকেল হয়ে গেছে, যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যাবে। তুইও চল আমার সাথে। মেজবা ইরফানকে টেনে ধরলো। ইরফান আবার না করতে পারলো না, কারণ মেজবা ইরফানের সবচেয়ে বড় ফ্রেন্ড। যেখানে যায় সবসময় ইফাজ আর মেজবা একসাথেই থাকে। ইফাজ তার বাসা পরার গেঞ্জিটা খুলতে রুমে চলে গেল। এদিকে আন্টিও চলে গেল কিসিং রুমে। আফসা এতক্ষণ চুপচাপ মোবাইল টিপছিল, এখন চোখ উঠিয়ে দেখে যে সবাই চলে গেছে। তাই ও আর মেজবা, ও ভাবলো এই সুযোগ আমি মেজবার কাছে ক্ষমা চেয়ে নেব। মেজবা ফোন টিপতেছে, তার মনে হয় যে কেউ সামনে নেই, কাউকে গুরুত্বপূর্ণ হিসাবে সে দেখছেই না। সে মোবাইলে এতটাই মনোযোগ। সে আফসা এবার কাশি দিল, তাও মেজবার মনোযোগ মোবাইলের দিকে। তারপর আফসা ছোট্ট করে ডাকলো, মেজবা। মেজবা হালকা করে মুখটা তুলেই বলল, মেজবা ভাইয়া ওকে? তো আমি বললাম জি। মনে করিয়ে দিলাম, আমি তোমার মনে হয় 7-8 বছরের বড় হব। বড়দের কিভাবে সম্মান করতে হয় তা বুঝি তুমি জানো না? এর সমস্যা নাই, আগে না জানলেও এখন আমি শিখিয়ে দিচ্ছি। এখন থেকে তুমি আমাকে মেজবা ভাইয়া বলে ডাকবে। বলো মেজবা ভাইয়া। আফসা কেন যায় না একদম স্তব্ধ হয়ে গেল, চুপচাপ রয়ে গেল, তাকিয়ে আছে মেজবার দিকে। এই লোক না কিছুক্ষণ আগে আমার সাথে হেসে হেসে কথা বলছিল, তাহলে হঠাৎ কি হলো যে এরকম ব্যবহার করছে? আফসাকে চুপচাপ থাকতে দেখে মেজবা একটু ধমকে উঠে বলল, কি হলো বলো, কুইক তাড়াতাড়ি বলো। আফসা এবার পারে না, কান্না করে দেয়। এই এত বছর বয়সে কেউ তাকে কখনো ধমক দিয়ে কথা বলেনি, আর এখন এই ধমক দিয়ে কথা বলতেছে। সরি মেজবা, আমাকে ক্ষমা করে দিন। মেজবার কেন জানি না কান্নাটাও আজ মনটা গড়ল না। কেন সরি? কিসের জন্য সরি? সরি বলতেছেন কেন? এমন কিছু হয়েছে যার জন্য সরি বলতেছেন? এরকম ব্যবহার দেখে আফসা কেঁদে দেওয়ার অবস্থা। এমন টাইমে তখন তার ভাইয়া এখানে চলে আসলো। আফসা যেন পানে পানি ফিরে আসলো, আর কিছুক্ষণ মেজবার সামনে এভাবে থাকলে ও কান্না করে দিত। এমন কঠোর আচরণ নেওয়া যায় না, কারণ এই আচরণ কেউ কখনো করে নাই আফসার সঙ্গে। হুট করে ও মেজবাকে খুব ভয় পাওয়া শুরু করলো। মেজবা আর ভাইয়া সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। এরপর থেকে আফসা আর রুম থেকে বের হয়নি। ওর মা যত ডাকাডাকি করছে, আফসা রুম থেকে বের হয়নি। ওর মা ডাকাডাকি করে গেল খাবার খেতে, ও খেলো না, বললো আজ খাবো না। মেজবা ওকে যে রুট কথাগুলো শুনিয়ে দিছে, ওগুলোতে ওর পেট ভরে গেছে, আর আর খাবার ঢুকবে না গলা দিয়ে। কলি ওকে মাত্রই কল করছে। এমন টাইমে আফসা কম্বলের নিচ থেকে মোবাইল নিয়ে কলটা রিসিভ করলো। কিরে, ভদ্রলোক তোকে মাফ করেছে? বলল কিসের মাফ, আর উল্টা কথা শুনিয়ে দিয়ে গেছে আমাকে। তার মানে তোকে মাফ করা হয়নি? না হয়নি, আর উল্টা কথা শুনাই দিছে আমাকে।
আকসার রাগে শরীর কাঁপতেছে। কিছুক্ষণ আগে যে মেয়ে নরম সুরে কথা বলছে ওর এখন রাগে পুরা শরীর কাঁপতেছে। আফসার ঠান্ডা হ, আমি জানি তোর পক্ষে এই অপমান মেনে নেওয়া সম্ভব না, তাও তুই ঠান্ডা হ, একটু আস্তে কথা শোন। তুই তো এমন মেয়ে না যে ও এমন আচরণ করলো তোর সাথে। তুই তো যে সম্বন্ধে ওনার সম্বন্ধে বলেছিলি এমন তো মনে হয়নি আমার। কলিকে বলল আচ্ছা ঠিক আছে ঘুমা, কালকে সকালে তো আবার কলেজ যেতে হবে, এখন আমার ভালো লাগছে না। বললো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে রাখ। ফেসবুকে ঢুকে দেখলো যে ওর ভাই একটা স্ট্যাটাস দিচ্ছে, দুজন মিলে বাইকে ঘুরতেছে, ওরকম একটা ফিক দিছে। রাগের ঠেলাও মোবাইলটা অফ করে রেখে দিল। মেজবাকে নিয়ে আর ভাবতে চায় না।